বামেদের প্রসঙ্গ ছিল এই রাজ্যে ঘুরে দাঁড়ানোর একটা লড়াই, এবং ঘুরে দাঁড়ানোর জন্য তারা নতুন মুখ এনেছে, বিভিন্ন রাজ্যের প্রান্তে তা ছড়ানো ছিল। আসুন, তাদের ভোট কমেছে বামেদের। ব্যারাকপুরে আমি এক্সাম্পল তোমাকে বলছি, যে প্রার্থী ছিল তোমার দেবদূত ঘোষ। গতবার গার্গীদি যা ভোট পেয়েছিল, কংগ্রেস আর সিপিএম আলাদা লড়ে কংগ্রেস প্রায় 15-16 হাজার ভোট পেয়েছিল, গার্গীদি গতবার 1,17,18,000 ভোট পেয়েছিল। এবারে কংগ্রেস আর সিপিএমের জোট, তাও দেবদূতদার ভোট 1,09,000। এরকম অনেক জায়গাতে। আমি তোমাকে বলছি, সৃজন খুব ভালো প্রার্থী, প্রশ্ন ওঠে না। মানে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের একজন মানুষ, দলগতভাবে তার সাথে এই মুহূর্তে আমি ভারতীয় জনতা পার্টিতে, ও সিপিএমে, কিন্তু ডিফারেন্স তোমার মতাদর্শগত তফাৎ থাকতে পারে, পলিসিগত তফাৎ থাকতে পারে, কিন্তু সৃজন ব্যক্তিগত স্তরে আমার খুব পছন্দের একজন মানুষ। তো ওরও ভোট কমেছে, এবং সামগ্রিকভাবে এটা কিন্তু শিবমের ভোট কমানো। লোকসভা নির্বাচনটা দলগত বিষয়। বামেদের প্রতি মানুষ সেই আস্থাটা রাখতে পারছে না, কংগ্রেসের প্রতি মানুষ সেই আস্থাটা রাখতে পারছে না বাংলাতে। তার অন্যতম প্রধান কারণ কি? কারণ যাদের বিরুদ্ধে এখানে তারা লড়াই করছেন, দিল্লিতে তারা একসাথে এক মঞ্চে বসে আছে, পাশাপাশি বসে কফি বিস্কুট খাচ্ছে, ফিশ ফ্রাই খাচ্ছে। এগুলো মানুষ ভালোভাবে নেয় না। এরা দলগতভাবে এটা বোঝা উচিত। আজকে অধীরবাবু হেরেছেন, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে অধীরবাবু সুলভ যে আচরণ, তার থেকে দূরে চলে গেছিলেন। অধীরবাবুর যে প্রতিবাদী সত্তা, সেটা অধীরবাবু হারিয়ে ফেলেছিলেন। যখন দিল্লিতে তৃণমূলের সাথে জোট হচ্ছে এক মঞ্চে, এটা না, ইন্ডিয়া জোট নিয়ে, যেটা আর কি ইন্ডি জোট, এই ইন্ডি জোট করতে গিয়েই তো পিন্ডিটা চটকে গেছে। আলটিমেটলি পশ্চিমবঙ্গে অধীরবাবু যদি সেই সময় এইটা বলার হিম্মত রাখতেন যে আমরা ওসব মানি না, এসব করতে গেলে পশ্চিমবঙ্গে কংগ্রেসটাকে তুলে দিতে হবে, তাহলে তৃণমূলটাই পশ্চিমবঙ্গের কংগ্রেস হিসেবে দিল্লি মান্যতা দিয়ে দিক। কিন্তু অধীরবাবুর থেকে সেটা কংগ্রেস কর্মীরা সেই সময়, ইনফ্যাক্ট আমি তখন কংগ্রেসের মধ্যে থেকে এটা এক্সপেক্ট করতাম যে অধীরবাবু এই স্ট্যান্ডটা নেবে, কিন্তু অধীরবাবু নেননি। আজকে এই প্রতিবাদী সত্তাটা হারিয়ে যাওয়ার কারণে অধীরবাবু লস হয়েছে। বামেদের ক্ষেত্রে যেটা তোমার বক্তব্য, সেটা হচ্ছে সার্বিকভাবে বামেদের ভোট কমেছে, কারণ বামেদেরকে মানুষ গ্রহণ করছে না। বামেরা অন্য কথা বলছে। বামেরা বলছে এই ভোট রুটি রুজির লড়াইয়ের প্রশ্ন একটু পাশে রেখে, দুর্নীতির প্রসঙ্গ পাশে রেখে দেশের বিপদকে বাঁচাতে এই ভোট। এসব বাজে কথা, এসব হেরে যাবার পরে এ সমস্ত বাজে কথা বলে তো লাভ নেই। আর হেরেছে মানে বামেরা একটা সময়, যারা 2011 অবধি রাজ্যের শাসন ক্ষমতায় ছিল, তারা আজকে 4% ভোট পাচ্ছে। তুই ভাবো তো দুরবস্থাটা কোন জায়গায় তাদের। এই সমস্ত বড় বড় না, ওইসব গোল গোল কথাবার্তা বলে কোনো লাভ নেই। আমার বাড়ির সামনে রাস্তায় ড্রেনের জল জমেছে, আর ওরা বোঝাবে হচ্ছে আমেরিকান সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলছে। যে লোকটার বাড়ির সামনে ড্রেনের দুর্গন্ধ বেরোচ্ছে, সে আমেরিকান সাম্রাজ্যবাদ নিয়ে চিন্তা করবে? এদের তাত্ত্বিক কথা বলতে বলতে এরা শেষ হয়ে গেল। এত তাত্ত্বিক কথা আওড়ে হবে না। এই তত্ত্ব কথা আওড়ানো দেশের বিপদ, রাজ্যের বিপদ। পশ্চিমবঙ্গের যে সিপিএমের লোকগুলো মার খাচ্ছে তৃণমূলের কাছে, তারা দেখছে কি সীতারাম ইয়েচুরি একসাথে গলা জড়াজড়ি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো বামেদের ভোট কমবে না তো কার ভোট কমবে? এখানে পশ্চিমবঙ্গের, আমি তো বলছি, আমার এর আগে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমার সিপিএমের প্রচুর লোক আমাদের সাথে আমাদের ভোট করিয়েছে, তো অস্বীকার করছি না তো। সিপিএমের প্রচুর লোক আমাদের, কারণ তারা মনে করে যে বিজেপি ইজ দি অনলি অল্টারনেটিভ। তারা মনে করে যে বামেরা হারাতে পারবে না, উইনেবিলিটি তাদের নেই, বামেরা ক্রেডিবিলিটি লুজ করেছে। আজকে ধরুন তো, কথার কথা বলছি, কংগ্রেস আজকে ড্যামেজ হয়েছিল 2004 সালে যখন ইউপিএ সরকার হয়েছিল। তখনও তো পশ্চিমবঙ্গে সিপিএম ক্ষমতায় ছিল, তখন লড়াইটা কংগ্রেসের সিপিএমের বিরুদ্ধে লড়াইটা থাকতো। কংগ্রেসের কিন্তু ভীষণ ড্যামেজ হয়েছিল সেই সময়তে, যে যখন ইউপিএতে কংগ্রেসকে সিপিএম সমর্থন দিয়েছিল পশ্চিমবঙ্গে। তার আগে তুমি মনে করে দেখো, 4 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন সাংসদে নেমে এসেছিলেন। সেই সময় কংগ্রেসের 6টা সাংসদ ছিল। তারপরে ইউপিএতে কংগ্রেস আর সিপিএমের গা মাখামাখির কারণে মমতা ব্যানার্জির আবার আপরাইজিংটা হয়ে গেছিল। একইভাবে আমি তোমাকে বলছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিএম আর কংগ্রেসের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করার মানসিকতা নিয়ে যারা রাজ্যে রাজনীতিটা করছে, বামেদের বা কংগ্রেসের, তারা দেখতে পাচ্ছে যেখানে আমরা লড়াই করে কী করবো, দিল্লিতে গিয়ে তো আমাদের নেতারা গলা জড়াজড়ি করছে। এই জায়গাটার জন্য সিপিএম কংগ্রেস দুটো দলই পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। বরানগরে রাত দিন দৌড়াদৌড়ি বা খাটনি ছিল, সেই জায়গায় 8140 ভোটে জিতে গেলেন সায়ন্তিকা ব্যানার্জি। এই সজল ঘোষের প্রচারে আপনি চিফ ইলেকশন এজেন্ট সারাদিন করলেন, কোথায় নেটফল তথা দমদম কেন্দ্রেও হেরে গেল। এই বিষয়ে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু এটা ওপেন প্ল্যাটফর্মে বলবো না। সজল ঘোষের ওই আসনটা আমার ফ্যাক্টর ছিল না, এটা বলা, আমি বারংবার বলছি, আমি এই কথাগুলো দলের বাইরে প্রথম অর্ধে অন্তত বলতে বিশ্বাসী নই। যেগুলো দলের যখন আমাকে জানতে চাওয়া হবে, আমি চিফ ইলেকশনে কাজ করেছি, আমার ক্ষেত্রে যেই জিনিসগুলো বলার আমাকে যদি রিপোর্ট দিতে বলে আমি নিশ্চয়ই দেবো। কিন্তু আমরা ওই সিটটা হারতাম না, ওই সিটটা।
যাই হোক, কিছু কিছু ফ্যাক্টরস আছে যেই কারণে আমরা হেরেছি, সেগুলো দলের অভ্যন্তরে বিষয়গুলো বলবো। না আমি অভ্যন্তরীণ বিষয় সেটা তো আপনি বলবেন, কিন্তু সামগ্রিক বিষয় কি কি ফ্যাক্টর? আমি আপনাকে এটুকুন বলতে পারি, আভ্যন্তরীণ বিষয় একটা বড় কারণ, এবং এটা নিয়ে আমি দলের ভেতরেই কথা বলবো। একদমই তাই। এই রাজ্য এবং দেশের সরকার খুব সন্দর্পণে একটা সিট কমে এলো ভারতীয় জনতা পার্টির। আমি 303 থেকে 40-এর 63টা সিটের কমার কথা বলছি, এবং খুব সন্দর্পণে রাহুল গান্ধী মুখ হিসাবে কি আবার উঠে না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। রাহুল গান্ধীর ব্যাপারটা দেখো, এই জিনিসটা, দিস ইজ ফর দি থার্ড কনজিকিউটিভ টার্ম নরেন্দ্র দামোদর দাস মোদী শপথ নিলেন, যেটা এই নজির আগে জওয়াহরলাল নেহরু ছিল, এবারে ওনার হলো। ভারতীয় জনতা পার্টি প্রথম দুটো টার্ম সরকার কমপ্লিট করেছে, এনডিএ সরকার কমপ্লিট করেছে তাদের মেয়াদ, কিন্তু সেই সময় বিজেপি কিন্তু একার সিঙ্গেল মেজরিটি দুটো সরকারেই থেকেছে। 2014 থেকে 19 থেকে 24 দুটোতেই বিজেপির সিঙ্গেল মেজরিটি ছিল। এবারের বিজেপির কিছুটা আসন কমেছে, কংগ্রেসে বেড়েছে ডবল। এবার আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। প্রথম ইউপিএ সরকার যখন হয়, কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল লোকসভায় 140 অ্যাপ্রক্সিমেটলি, এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, 140-এর আশেপাশে। দ্বিতীয় ইউপিএ সরকার যখন কংগ্রেস সরকার করেছিল 2009 থেকে 2014, কংগ্রেসের এমপির সংখ্যা ছিল 209টা। ভারতীয় জনতা পার্টির এই থার্ড কনজিকিউটিভ টার্মে এসে সরকার করছে, তখনও সদস্য সংখ্যা 240, আর লোকে বলছে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে। ভারতীয় জনতা পার্টি এনডিএ হিসাবে তো আমরা 300 ছুঁয়ে গেছি, আমরা 300 অলরেডি 300 মার্ক ক্রস করে গেছি এনডিএ হিসাবে, ইন্ডিপেন্ডেন্ট যারা সমর্থন দিয়ে। তো এখানে তো কোনো সমস্যাই নেই। এই যে বড় বড় ডায়লগ দিচ্ছে সরকার পড়ে যাবে, ভয় দেখাচ্ছে, এ করছে, ফেলে দেখুক যদি হিম্মত থাকে। ভারতীয় জনতা পার্টি তার পূর্ণ মেয়াদ, তার যে পূর্ণ যে আছে, টেনিওর আছে, কমপ্লিট করবে। কিছুটা জায়গায় আসন কমেছে, তার কারণ, অন্যতম প্রধান কারণ হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, দিস ইজ ফর দি থার্ড কনজিকিউটিভ টার্ম, একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকে। সেই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের জন্য ভারতীয় জনতা পার্টির আসন কমেছে। কম বেশি, খারাপ ভালো, এগুলো তো চলবে রাজনীতিতে, রাজনীতিতে এই বিষয়গুলো থাকবেই। তো কে আছে, ভারতীয় জনতা পার্টি সরকার করতে যদি না পারতো তাহলে বলতে এইসবগুলো। কংগ্রেসের দুটো কনজিকিউটিভ টার্মে দেশের একটা সময় যে শাসন করতো কংগ্রেস, সেই কংগ্রেস প্রথম দুটো টার্মে মানে অফিসিয়াল বিরোধী দলের মর্যাদাটা পেলেন না। এইবার কংগ্রেসের সৌভাগ্য হয়েছে অফিসিয়াল বিরোধী দলের মর্যাদা পাওয়া। এটা নিয়ে কংগ্রেস আনন্দ করছে, করুক, আবার বেস্ট উইশেস। সিপিএম কিন্তু এর মাঝখানে বলতেই থাকছে, থামছে না। এবার বলছে যে মোদী সরকার ছিল, এখন ভারত সরকার। সিপিএমের আগে নিজেদের না আত্মসমালোচনা করা উচিত। প্রণববাবুর আমি একটা ইন্টারভিউ, দেখবে ইউটিউবে আছে, প্রণববাবু সেই ইউটিউবে একটা ইন্টারভিউতে বলছিলেন যে ওকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে সেই সময়, তৎকালীন সময় নিউক্লিয়ার এ নিয়ে যখন যে সমর্থন তুলে, এটা উচিত হয়েছিল কি অনুচিত হয়েছিল। প্রণববাবু তখন একটা উত্তর দিয়েছিলেন। প্রণববাবু বলেছিলেন যে বামেদের আগে এটা ভাবনা চিন্তা করা দরকার যে 1920-21 সাল থেকে ভারতবর্ষে সংগঠিত কমিউনিস্ট আন্দোলন হয়েছে, তারপরেও ভারতবর্ষে এসে আজকের দিনে দাঁড়িয়ে, আমার তৎকালীন সময় প্রণববাবু যে সময় কথাটা বলছিলেন সেটা 2009-10 সালের একটা ইন্টারভিউ। তো প্রণববাবু বলছিলেন যে তৎকালীন সময় বামেদের এটা আগে ভাবা উচিত যে 1920 সাল থেকে তারা ভারতবর্ষে এত আন্দোলন, এত কিছু করার পরেও মাত্র 3টে রাজ্যে তারা সীমিত। তাদের রাজনৈতিক অস্তিত্বটা শুধুমাত্র বাংলা, কেরল আর ত্রিপুরা, এর 3টে রাজ্যের বাইরে তাদের কোনো বিস্তৃতি নেই। আজকের দিনে যদি তুমি দাঁড়াও, তারা ত্রিপুরাতেও নেই, তারা বাংলাতেও নেই, শুধুমাত্র একমাত্র কেরলে তারা টিম করে জ্বলছে। গোটা ভারতবর্ষ জুড়ে যেই দলটার সাংগঠনিকভাবে কমিউনিস্ট আন্দোলন যেই দেশে শুরু হয়েছিল 1920-21 সাল থেকে, সেই দলটার আজকে তুমি যদি সিপিআই, সিপিএম সবাইকে মিলিয়ে যদি ধরো, সিপিআইএমএলকেও যদি সাথে তুমি নিয়ে ধরো, 17টা ঐক্যবদ্ধ, সেখানে হচ্ছে তোমার বামেদের 4টে, তাও কংগ্রেসের হাতে পায়ে, ডিএমকের হাতে পায়ে ধরে ওই বিয়েতে তামিলনাড়ু থেকে 2টো সিপিএম আর 2টো সিপিআই, রাজস্থানে কংগ্রেসের হাতে পায়ে ধরে রাজস্থান থেকে 1টা, কেরালা থেকে তাদের 1টা, আর সিপিআইএমের বিহার থেকে জিতেছে 2টো। আর তো কোথাও নেই, আর কোথাও নেই সারা ভারতবর্ষ জুড়ে। কোথায় বামেরা? একটা 20-21 সাল থেকে এটা প্রণববাবুর কথা। উল্টো দিকে প্রণববাবু এটা আবার বলছেন যে একটা দল, শ্যামাপ্রসাদ মুখার্জি যেই দলটা তৈরি করেছিলেন, নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে জনসংঘ তৈরি করেছিলেন, এবং পরবর্তীকালে সেই জনসংঘই ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টি তাদের থেকে কম সময় তারা দল তৈরি করে, তারা ভারতবর্ষ জুড়ে রাজনীতি করে, তারা দেশের ক্ষমতায় চলে এলো 98 সালে, 98 সাল, 99 সাল, 2004 সাল অবধি তারা ক্ষমতায়, আবার 2014 সাল থেকে নিয়ে 2024 সাল এখনও অবধি ক্ষমতায়, 29 সাল অবধি হিসাব মতন ক্ষমতায় থাকবে।
বামেদের এটা ইন্ট্রোস্পেক্ট করার দরকার নেই যে তারা যে এত বড় বড় তাত্ত্বিক বুলি আওড়ায়, আলটিমেটলি মানুষ তাদেরকে গ্রহণ করে না। তার কারণটা হচ্ছে বামেরা গ্রাউন্ড রিয়ালিটির থেকে 100 হাত দূরে থাকে। ওই যে তোমাকে বললাম, বাড়িতে ড্রেনের সামনে জল জমেছে, মশা কামড়াচ্ছে, বলবে মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের আগে হামলা করছে। মানুষ তাদের ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে বড় বড় তাত্ত্বিক কথা শুনতে মানুষ পছন্দ করে না। এই কারণেই বামেদের এই অবস্থা হয়েছে। একদমই তাই। প্রসঙ্গটা একেবারে শেষের দিকে শুভেন্দু অধিকারী আটকানো হলো, তাকে রাজভবনের পথে 144 ধারা জারি হলো। 5 দিনের অনুমতি চাইলেন তিনি, সিপিকে চিঠি লিখলেন 5 দিনের ধর্নার অনুমতি। তো এই মুহূর্তে ধর্নার কি খুব প্রয়োজন ছিল? দেখুন, শাসকের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলন সংগঠিত করার অধিকার এটা যে কোনো ডেমোক্রেসির এটা খুব এসেনশিয়াল ফান্ডামেন্টাল। তো সেই জায়গা থেকে এই ফান্ডামেন্টালসগুলোকে তো এই সরকার এসে নড়বড়ে করে দিচ্ছে। এর নাম শুভেন্দু অধিকারী, ওই রুখতে পারবে না। শুভেন্দুবাবু এমন একজন ব্যক্তিত্ব, তাকে ওই ধমকে চমকে ভয় দেখিয়ে আটকে কোনো কিচ্ছু করতে পারবে না। বাই হুক অর বাই ক্রুক যেভাবে তার পয়েন্টটাকে এস্টাবলিশ করার দরকার বা তার রাজনৈতিকভাবে তার আন্দোলনকে যেভাবে এস্টাবলিশ করার দরকার, এটা শুভেন্দুবাবু খুব ভালো করে জানেন। তাই ওই পুলিশ দিয়ে আটকেও কোনো লাভ হলো না। হাইকোর্টের কাছে তীব্রভাবে ভর্ৎসিত হলো রাজ্য সরকার, হাইকোর্টের কাছে সপাটে থাপ্পড় খেলো তারা, আইনগতভাবে সপাটে থাপ্পড় খেলো তারা। আলটিমেটলি কী হলো, আবার তো মুখে চুনকালি মাগবে শুভেন্দুবাবু, তো যাবে আবার, তো কেউ রুখতে পারবে না। তো যেই বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে এই রাজ্য সরকার এই গণতান্ত্রিক ইথোস, গণতান্ত্রিক এই বাতাবরণটাকেই রাজ্যে শেষ করে দিতে চাইছে। এটাই ভয়ঙ্কর। আমি একদম শেষ প্রশ্ন করব, ছোট্ট করে একটু জেনে নেব। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের একটি সাক্ষাৎকারে জানিয়েছে একেবারেই বহরমপুরের প্রার্থী, কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী তীরে বিজেপির দালাল। 1, 2 এ শুভেন্দু অধিকারী কারোর হতে পারে না, শুধু নিজের মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই। অরূপবাবু নিজে যে ওয়ার্ড থেকে জিতেছিলেন সেই ওয়ার্ডে বলছে পিছিয়ে আছে, ওটা নিয়ে ভাবুন, এত না ভাবলেও চলবে। অরূপবাবু নিজের ওয়ার্ডটাকে নিয়ে ভাবুন, সেই ওয়ার্ডে কিন্তু পিছিয়ে আছে। অরূপবাবু ব্যক্তিগত স্তরে আমার খুব পরিচিত এবং খুব যথেষ্ট ভালো সৌহার্দ্যমূলক কথাবার্তাও হয়েছে, বহুবার হয়েছে কথাবার্তা। আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি না, তবে অরূপবাবু এইসবগুলো না ভেবে নিজেকে নিয়ে একটু ভাবুন, নিজের ওয়ার্ড নিয়ে ভাবুন। আর শুভেন্দু অধিকারী কী সেটা বাংলার মানুষ জানে, শুভেন্দু অধিকারী কী সেটা নন্দীগ্রামের মানুষ জানে। শুভেন্দু অধিকারী কতটা মানুষের ভরসার জায়গায় আছে বলেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি পরাস্ত করেছেন। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতেই তো মানুষকে জবাব দিতে হয়। শুভেন্দুবাবু তো গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দিয়েছেন, তাই এত গোঁসা শুভেন্দু অধিকারী। ওদের সবথেকে বেশি গোঁসা শুভেন্দুবাবুর উপরে এই কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। আর এটাই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সম্পর্কে যদি কেউ বলে শুভেন্দু অধিকারী কে, নন্দীগ্রামের 2001 সালের যে নির্বাচনের রেজাল্ট সেটা একবার খুলে দেখে নিলেই বুঝতে পারবেন শুভেন্দু অধিকারী কে।